এখনো অনেক পথ হাঁটা বাকি, হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যত বন্ধু। ঠিক আছে, এর চেয়ে বেশি বিস্তার আমি দিতে পারবো। আচ্ছা, যে বিষয় আমাকে আজকে কমরেডরা বলেছেন, আমার মতো লোক আমাদের কাজ সারা বছর বকর বকর করে যাওয়া, ভাষণবাজি করে যাওয়া, কিন্তু আমরাও বুঝি আমাদের যাই হোক না কেন এলাকার মানুষের কাছে, পাড়ার মানুষের কাছে আমাদের পার্টির কথাটা যারা নিয়ে যাবেন, তারা ছাড়া যে যত বড় নেতাই হই না কেন আসলে কিছু না। আপনারা ভালো করে আপনাদের কাজ করলে আমাদের পার্টির দর বাড়বে, আমাদের পার্টির জোর বাড়বে। ঠিক অন্য অনেকগুলো ফ্যাক্টর এখন রাজনীতিতে ঢুকে গেছে, যে আজ থেকে 20 বছর 30 বছর আগে হয়তো ততটা ছিল না। টাকা পয়সা একটা ব্যাপার, মানি মাসল, পুলিশ, এইসব নিয়ে গন্ডগোল, এগুলো সব বিষয় ঠিক, কিন্তু তারপরে দাঁড়িয়েও কি মুশকিল এদের। একটা কমিউনিস্ট পার্টি ভোটে অংশগ্রহণ করে, ভোটে জিতবে হারবে পরের কথা। একটা কমিউনিস্ট পার্টি ভোটে অংশগ্রহণ করে, তার রাজনীতির কথাটা মানুষের কাছে নিয়ে যাওয়ার অনেক বেশি সুযোগ নির্বাচন প্রক্রিয়ার সময় থাকে, তাকে ব্যবহার করে নিজের কথাটা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। আমাদের পার্টি যখন পশ্চিমবঙ্গে টানা 34 বছর সরকার চালিয়েছে, আমাদের পার্টির যখন 60-62 জন এমপি ছিল, আমাদের পার্টির একজন নেতাকে যখন দেশের বাকি নেতারা মিলে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল, তখনও আমাদের পার্টি মিডিয়া বা পুলিশ বা টাকা পয়সার উপর নির্ভর করে আমাদের পার্টি চলতো না। ঠিক সরকারি পার্টি, তার সাথে কিছু লোক জুটে যায়, 4টে বাজে লোকও জুটে যায়, এইসব অন্য কথা। কিন্তু যখন জ্যোতিবাবুকে ধরেন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে, তখনও আনন্দবাজার আমাদের সম্পর্কে খুব ভালো কথা লিখতো তা নয়, তাই তো? মিডিয়া চিরকালই আমাদের বিপক্ষে, নতুন কিছু নয়। সাধারণভাবে জমিদার, পুঁজিপতিরা, পয়সাওয়ালা অংশ ট্র্যাডিশনালি কংগ্রেসের পক্ষে, পরবর্তীকালে তৃণমূলের পক্ষে, পুরনো মানুষরা জানেন, নতুন কিছু নয়। আর আরে পুলিশ প্রশাসন ইত্যাদি তাকে কম্প্যাক্ট করেই কমিউনিস্ট পার্টির পথ চলা, যুগে যুগে পৃথিবীর যে কোনো দেশে, আমাদের দেশেও তার অভিজ্ঞতা কম নেই। তেভাগা তেলেঙ্গানা থেকে শুরু করে 74-এর রেল ধর্মঘট থেকে শুরু করে এই কিষাণ আন্দোলন, পুলিশ প্রশাসনের সাথে গলা জড়াজড়ি করে রসগোল্লা খেয়ে হয়নি। আমি যা বলতে চাইছি তা হলো, আমাদের বিপরীতে কারা আছে এটা আমাদের জানা। এটা যদি তৃণমূলের সভা হতো তাহলে একটা কমপ্লেন করার ব্যাপার থাকতো, যে বেটা পুলিশ বিজেপিকে বেশি দেখছে, আমাদের বেশি দেখছে না, এটা হতো। কমিউনিস্ট পার্টিকে পুলিশ দেখবে না, এটাই স্বাভাবিক। কমিউনিস্ট পার্টিকে এলাকার বড় লোক দেখবে না, সেটাই স্বাভাবিক। কমিউনিস্ট পার্টিকে এবিপি আনন্দ 24 ঘন্টা বেশি ভালো ভালো কথা বলবে না, এটাই স্বাভাবিক। সুতরাং আমাদের উল্টো দিকে কারা আছে তারা আমাদের জানা, এই নিয়ে খুব হাহুতাশ করে লাভ নেই। আমাদের পার্টি পশ্চিমবঙ্গে তথা ভারতে, যখন আমাদের পার্টির ইতিহাসে আমরা সবথেকে বেশি জনসমর্থনের জায়গায় গেছিলাম, আমার তখনও আমাদের পার্টির মোদ্দা কথা ছিল, আমাদের পার্টির মূল শক্তি ছিল পার্টি সংগঠন। মানুষের কাছে পার্টি সংগঠন, তার নেটওয়ার্ক, আমাদের ব্রাঞ্চ, আমাদের বুথ, কতটা মানুষের কাছে আমরা সম্পৃক্ত হয়ে থাকতে পারছি, তার উপরে দাঁড়িয়ে আমাদের পার্টি রান করত।
এই যে এখন আমাদের পার্টি খানিকটা দুর্বল হয়েছে, তো খালি ভোটের নিরিখে হয়েছে তা না, সব মিলিয়ে বোঝা যায় একটা সামাজিক পরিসরে সামাজিক প্রভাব। সিপিআইএম মানে পশ্চিমবঙ্গে বামপন্থার কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার সব থেকে শক্তিশালী অস্ত্র। সিপিআইএম একটু দুর্বল হওয়া মানে বামপন্থার কথাগুলো মানুষের কাছে যাওয়ার মিডিয়ামটা খানিকটা দুর্বল হয়ে যাওয়া। এই যে আমি মাইকে বলছি, একদম পিছনে যারা বসে আছেন শুনতে পাচ্ছেন? যিনি যে বন্ধু কাজ করছেন তিনি যদি ভলিউমটা কমিয়ে দেন মাস্টারে, তাহলে আমার যা গলার জোর, আমার যা বয়স, সামনে যারা আছেন শুনতে পাবেন, পিছনে যারা আছেন শুনতে পাবেন না। সিপিআইএম দুর্বল হয়ে যাওয়া মানে সমাজের শেষ মানুষটা, সব থেকে পিছনে থাকা মানুষটার কাছে বামপন্থার কথা বলার মাইকের ভলিউমটা কমে যাওয়া। তখন অন্য কথাগুলো আরো বাজারে চলে আসে। আমাদের সংগঠন, আমাদের রাজনীতি, এখন কেউ বলেন যে না রাজনীতিতে কোনো গন্ডগোল হচ্ছে তাই জন্য সংগঠন দুর্বল হচ্ছে, আবার কেউ বলেন যে না সংগঠনটা দুর্বল হয়ে গেছে বলে আমরা রাজনীতিটা তো ঠিকই করছি, ঠিক কথাগুলোই বলছি, কিন্তু সংগঠনটা দুর্বল হয়ে গেছে বলে গন্ডগোল হচ্ছে। এ দুটোকে খুব আলাদা করে দেখার ব্যাপার। রাজনীতির দ্বারা সংগঠন প্রভাবিত হয়, রাজনীতি ঠিক থাকলে সংগঠন বাড়ে, আর সংগঠনটা ঠিক থাকলে রাজনীতির কথা নিয়ে যাওয়া সহজ। এই সব মিলিয়ে একটা তালগোল খানিকটা হয়েছে, এটা মেনে নিয়ে লড়াইটা শুরু করা ভালো। আমাদের পার্টি 2006 সালে যেখানে দাঁড়িয়েছিল 2026 সালে সেখানে দাঁড়িয়ে নেই, এটা মেনে নিয়ে শুরু করাটাই ভালো। এই যে আমরা আমার খেই হারিয়ে যায় আসলে, অন্য কিছু না। কি বলছিলাম? হ্যাঁ, আমাদের হ্যাঁ মনে পড়েছে, ধন্যবাদ। আপনারা মন দিয়ে শুনছেন, এটা বোঝা গেল। এখন কথা হচ্ছে যে এই যে সময়টা আমরা দুর্বল হয়েছি, এতে করে বাংলার রাজনীতিতে কতগুলো, এই সময়টার মধ্যে কতগুলো বাংলার রাজনীতিতে মানে বাংলার মানুষের মনে কতগুলো পরিবর্তন হয়েছে। সবার মনে হয় না, কিন্তু একটা অংশের মানুষের মনে হয়েছে। ধরেন যে লোকটা 2011 সালে তৃণমূলকে ভোট দিয়েছে, যে লোকটা 2011 সালে চেয়েছিল যে সিপিএম ক্ষমতা থেকে চলে যাক, অনেক হয়েছে, সে কি ভেবে ভোট দিয়েছিল? আচ্ছা, পাড়ার এলসিএস এর দাদাগিরি, কেউ বলতে পারে না সিপিএম কম্পিউটার ঢুকতে দেয়নি, কেউ বলতো সিপিএম ইংরেজি তুলে দিয়েছিল, কেউ বলতো সব মাতব্বরি বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে সিপিএম এর লোকেরা ঢুকে পড়ছে। এই সব অভিযোগ ছিল সিপিএম সম্পর্কে, ঠিক বলছি তো? হ্যাঁ। আচ্ছা, সিপিএম মোল্লা তোষণ করে তাই সিপিএম কে ভোট দেবো না, এই কথাটা 2011 সালে শুনেছিলেন কেউ? 2025 সালে দাঁড়িয়ে, 26 সালে দাঁড়িয়ে আমাদের পার্টিকে এটা ফেস করতে হচ্ছে, কমব্যাট করতে হচ্ছে, পাড়ার লোকের কাছে গিয়ে বলতে হচ্ছে যে আমরা মুসলমান তোষণ করি না, আমরা বাংলাদেশি পাকিস্তানিদের পার্টি নই, তাই তো? ঠিক বলছি তো? তার মানে 2011 থেকে 2025 সিপিএম কে কিভাবে দেখব তারও চরিত্রায়ন পাল্টেছে, তারও চেহারা পাল্টেছে। মমতা ব্যানার্জির সাথে আমাদের অসংখ্য ফারাক থাকতে পারে, অসুবিধে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গটাকে লাটে তুলে দিয়েছেন, মমতা ব্যানার্জি চুরি ডাকাতি তোলাবাজি, আমি বাড়াচ্ছি না, আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন। কিন্তু মমতার আসল নাম মমতাজ বেগম, তাই মমতার বিরোধিতা করতে হবে, এই কথাটা আমাদের কাছে নতুন, তাই তো? মমতা ব্যানার্জিকে সেই 1984 সাল থেকে বাংলার মানুষ জানে, নিজের ডক্টরেট ডিগ্রি জালি করে ভোটে লড়তে নেমেছে। মমতা ব্যানার্জি আজকের পাপী নন। কিন্তু মমতা ব্যানার্জির আসল নাম মমতাজ বেগম, উনি বাংলাদেশি মুসলমানদের ঢুকিয়ে এই রাজ্যটাকে বাংলাদেশ বানিয়ে দেবেন। আমরা হিন্দুরা সব পালে পালে চারদিকে আমাদের পালাতে হবে,
এই ভাষ্যটা পশ্চিমবাংলার রাজনীতিতে নতুন। আমরা যতদিন ছিলাম খালি ক্ষমতায় থাকা বলে না, আমাদের সামাজিক পরিসরে আমাদের জোর যতদিন যথেষ্ট পরিমাণে ছিল, এই কথাগুলো বলার লোকেরা গর্ত থেকে বেরোতে পারে। আমার মনে আছে, আমি নাম করব না কারো, 2014 সালে নরেন্দ্র মোদী এসে গেছেন, তার ঠিক পরে পরে আমি দিল্লিতে সিপিআইএম এর এক নেতা, ওই বিভিন্ন অল পার্টি কতগুলো মিট টিট হয় না বিভিন্ন সময়, কোনো একটা সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন পার্টির নেতাদের একসাথে দেখা হলো। সিপিআইএম এর এক নেতা দীর্ঘদিন এমপি ছিলেন, তার নিমন্ত্রণ আছে, আমন্ত্রণ আছে সেখানে। তা আমি বাচ্চা ছেলে, আমাকে বলেছেন, আমি তখন সবে সবে এসএফআই কিছুদিন হয়েছে, দিল্লি গেছি কোনো একটা কারণে, এখন আর মনে নেই, 16-17 সাল কি 15-16 সাল। আমাকে বলেছেন যে চলো, তুমি খেতে ভালোবাসো, বাচ্চা ছেলে, চলো তোমায় নিয়ে যাও। তা সেই ব্যাংকোয়েটে গিয়ে, বাজপেয়ী মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন একজন অত্যন্ত বরিষ্ঠ বিজেপি নেতা, আরএসএস এর পুরনো প্রবীণ নেতা, নাম করছি না। তো এই সিপিআইএম এর প্রবীণ নেতা এবং সেই বিজেপির প্রবীণ নেতার মধ্যে গল্প হচ্ছে, কথোপকথন হচ্ছে। আমি বাচ্চা ছেলে, আমি সামনে আইসক্রিমের বাটি নিয়ে দাঁড়িয়ে শুনছি। সেই বিজেপি নেতা সেই সিপিএম এর নেতাকে বলছেন যে দেখো, এইবারে আমরা পশ্চিমবঙ্গটাকে ধরবো। আমি আজ থেকে 10 বছর আগের কথা বলছি। বলছেন এইবারে আমরা পশ্চিমবঙ্গটাকে ধরবো, আর এমন ভাবে ধরবো তোমরা চট করে ছাড়াতে পারবে না। তা সেই সিপিএম এর নেতা বলছেন যে কেন এরকম বলছেন আপনি? তখন সেই বিজেপি নেতা উত্তর দিচ্ছেন যে এতদিন তোমরা বামপন্থীরা সমাজটাকে একরকম ভাবে তৈরি করেছিলে, জ্যোতিবাবুর মতো সর্বজন শ্রদ্ধেয় নেতা ছিলেন, আমরা এতদিন দাঁত ফোটাতে পারিনি। এই যে মমতা তোমাদেরকে মারধর করে খানিকটা সাইড করে দিয়েছে, এইটা আমাদের পক্ষে আদর্শ সময় পশ্চিমবঙ্গটাকে ধরে নেওয়ার জন্য। তখন সেই সিপিএম নেতা বলছেন যে এত সহজে পারবেন, এত বছর আপনাদের বাংলার মানুষ জায়গা দেন। তখন সেই বিজেপি নেতা বলছেন যে দেখো, দাঙ্গা বাঁধানোর জন্য সব থেকে উর্বর জমি ভারতবর্ষে যে রাজ্যগুলোতে আছে তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ, হাইলি সেন্সিটিভ স্টেট। প্রথমত বর্ডার স্টেট, বাংলাদেশের সাথে সীমানা, আমাদের দেশভাগের স্মৃতি আছে, উদ্বাস্তু এপার ওপারের একটা গল্প আছে, হিন্দু মুসলমান ঝগড়া যে কোনো ভাবে বাঁধিয়ে দেওয়া যায়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝগড়া বাঁধানো যায়, গ্রাম শহরের ঝগড়া বাঁধানো যায়। এই যে পশ্চিমাঞ্চল মাঝে মধ্যেই বলে, এই কুর্মী মাহাতোদের আন্দোলন ইত্যাদি দেখেন তো টিভিতে, বলছে একটু বাইরে থেকে লোকেরা আসে, একটু বাঙালি বিহারি ঝগড়া বাঁধিয়ে দেওয়া যায়, এই অঞ্চল ওই অঞ্চল ঝগড়া বাঁধানো যায়। সেই বিজেপি নেতা বলছে যে তোমাদের রাজ্যে যদি চায় কেউ ঝগড়া বাঁধাতে, মানুষে মানুষে ঝগড়া বাঁধানো 2 মিনিটের কাজ। এতদিন আমরা এটা পারিনি, তার কারণ একটা বাম আন্দোলনের দীর্ঘ ইতিহাস, তোমাদের পার্টি, তাদের সরকার, জ্যোতিবাবুর মতো নেতা, তোমরা অনেক বছর বাংলার মানুষকে এই ঝগড়াঝাটির বাইরে রাখতে পেরেছি। এই যে এখন মমতা তোমাদেরকে খানিকটা দুর্বল করার চেষ্টা করছে, এইটাই আমাদের সুযোগ, এবং আমরা এমন ভাবে এখন বাংলার মানুষের মধ্যে এই ঝগড়া লাগানোর বীজ বুনে দিতে চাই, যাতে চট করে আগামী বহুদিনের মধ্যে এই পোকা মাথা থেকে মানুষের না বেরোয়। ডেঞ্জারাস কথা, তাই তো? হ্যাঁ, আমি আজ থেকে 10 বছর 12 বছর আগের কথা বলছি। এখন যখন পশ্চিমবাংলার দিকে তাকাই, চিকেন প্যাটিস বিক্রি করছে বলে পিটিয়ে দিয়েছে, তখন মনে হয় যে ওই বিজেপি নেতা রাজনীতির দূরদর্শিতা, পুরনো পরিকল্পনা আরএসএস এর, পশ্চিমবঙ্গ